টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙের সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। কারোর জন্য কেউ দায়ী হয় না। আপনি আমাদের মাফ না করলে আমি সারা জীবন দোষী হয়ে থাকবো। তুমি কিন্তু এই কামটা একদম ঠিক করো না। আমি আবার কি করলাম? তুই আমাকে এটার উত্তর দিয়ে এত সকালে তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ, যে এক বান্ধবীর জন্মদিন আছে, ওখানে যাচ্ছি। দুইটা দোকান ব্যবসা বাণিজ্য গুছিয়ে ফেললে বাদ বাকি কাজ করতে হবে না সংসার। এবার শুরু করো এটা। কিন্তু আমার ভাই, আপনার বন্ধু, হ্যাঁ যদি না করে আমার পক্ষে কি সম্ভব? এলাকার মানুষ আমার বেয়াদব করবো না? কেউ করবে না কেন? ভাই তুই বিয়ের সাথে করে ফেল। আরে ভাই আছে, টাকা পয়সা তো সেই দেবে, তোর সংসার করা তো সে দেবে, অসুবিধা দেখি। এই যে ভাইয়া, মানে আপনি ঠিক আছে তাকে বলতেছেন, মাঝখানে হুদাই একটা এক্সট্রা লাইন বইলা আমার বিপদে হলাই দিতেছেন। আমি কি একবার বলছি তার বিয়ের টাকা আমি দিব? আমি তার বিয়ের টাকা দিলে আমি বিয়ে করুন কেমনে? আমার একটা জীবন আছে না, আমার একটা সংসার করতে হবে না? আমি দুইটা চায়ের দোকান চালাই, আমি দুইটা বিয়ে দিতে পারবো? তো তুমি তোমার জীবন, তোমার সংসার নিয়ে তুমি থাকো, ওর কথা ভাবতেছো কেন? ওর মতো থাক, ব্যবসা বাণিজ্য করুক, চেষ্টা করুক, তুমি বিয়ে শাদী করো, সংসার করো। এই দেখছাস বন্ধু কইটা রে। ধন্যবাদ বন্ধু, তুই যে আমার বন্ধু আবার প্রমাণ করলি। আর তুই কাগলকে ঘুরোস, তোর বিয়ার পরামর্শ দেয়, এগুলো হলো জেনুইন বন্ধু। ঠিক আছে, আর চল আমার কাম আছে। আর তুই এখানে বইয়া থেকে এত জ্ঞান লওয়ার টাইম নেই, চল বই নিয়ে যাবো, লো বাল চল। চল। যেমন বন্ধু তেমন আমার ভাই। তোমাকে বিয়ের অপেক্ষা রেঙে থাকবো না, আমি নিজেটা নিজে ব্যবস্থা করবো। এবার এলাকাবাসী বেয়াদব কোক আর পুরো পৃথিবী আমার বেয়াদব কোক। কিরে, সূর্য কি আজকে পশ্চিম দিক দিয়ে উঠলো? তুই সকাল সকাল বই খাতা নিয়ে পড়তে বসছিস, এই সময় তো কখনো পড়িস না, এত মনোযোগ। মনোযোগ না আপু, ভয়ে পড়তে বসছি। হয় কেন, কি হয়েছে? আরে ভাই আসার পর থেকে ভাইকে দেখলে আমার কেন জানি ভয় লাগতেছে। ভাই যদি দেখেন পড়াশোনা বাদ দিয়ে দিক সেদিক ঘুরতেছি, পরে তো আব্বা আমার কাছে আবার পিছে দিয়ে দিবে, তারপর সবাই আবার আমার পিছে পড়বে। এই জন্য বই নিয়ে বসে গেছি। তুই তো পড়ার জন্য পড়তে বসিস নাই, ভয়ের জন্য বসছিস, তাতে পড়া হবে? কি করব বলো, ভাই এমন ভাবে তাকায়, বুঝাই যায় না যে রাগ করে আছে নাকি। রাগ তো এখন আমার লাগে। এতদিন পরে বাড়িতে আসার কি দরকার ছিল? না আসলেই পারতো। কি বলো তুমি এসব? আমি যা বলার বলি, শোন, তুই ভাইকে গিয়ে বলবি ভাবি যে কথায় কথায় টাকার খোটা দেয়, বারবার বলে যে তার ভাইয়ের কাছ থেকে টাকা এনে আমাদের সংসার চলছে, এগুলো যেন উনি বলা বন্ধ করে। আমি বলতে পারবো না, তুমি বলো। এমনি আমার ভয় লাগে। হ্যাঁ, আমি বলতে পারলে কি আর তোকে বলতাম? আমি গিয়ে কথা বলতে পারবো তোর মনে হয়? উনি তো সামনে মূর্তির মতো বসে থাকবে, কোনো কিছু বলতে যাবো উল্টা আমার সাথে তার ঝগড়া হবে, তারপর একটা হিতে বিপরীত সিচুয়েশন হবে। আপু তোমাদের ঝগড়া তোমরা ম্যানেজ করো, সামনে আমার পরীক্ষা। আমি সব ঝগড়ার মধ্যে ঢুকলে আমার পরীক্ষার রেজাল্ট খারাপ হবে, আমি ফেল করবো। ফেল তুমি এমনিও করবা, পড়ার জন্য তো পড়তে বসো নয়, বসছো ভয়ের জন্য। শোনো, পড়াশোনা অন্যের কারণে হয় না, নিজের জন্য পড়তে হয়। আর মনের মধ্যে যদি ভয় থাকে তাহলে এই সমস্ত বই খাতা নিয়ে নাটক করা বন্ধ করো, এটা তো কোনো কাজ হবে না। নিজে বলতে পারবে না, নিজের আগে আমার। দিশা, এই দিশা, কই যে থাকে? এই দিশা, কি হচ্ছে? এত চিল্লাচিল্লি করতেছো কেন? চিল্লাচিল্লি করবো না? আমার মোবাইল কই? আর চিল্লাচিল্লি করার তো কারণ আছে। এই যে চিল্লাইতেছি, একবার যদি রেসপন্স করো তাহলে তো আর চিল্লাইতাম না। মনে হচ্ছে মারা গেছো। একটা মানুষ বেঁচে আছে না মারা গেছে, এটা রেসপন্সই তো বোঝা যায়। তুমি তো কোনো রেসপন্সই করতেছো না। একবার ডাকার পর তো অপেক্ষা করবা যে আমি আসি কি না আসি। না, ডাইকাই যাইতেছো। কি হয়েছে বলো? আরে আজব, মানে আমি তোমার ডাকছি দেখে না একটু চিল্লাই ডাকলাম, তুমি এত চিল্লায় কথা বলতেছো কেন? কি সমস্যা কি তোমার? আমার কি সমস্যা সেটা পরে শুনবা। আর শুনো,
মনে করুন আমি আগের মতো আছি, আমি আগের মতো দিশা নাই। এখন কি লাগবে সেটা বলো। আচ্ছা ঠিক আছে, তুমি আগের দিশা নাই, ভালো করছো। আমার মোবাইল কই? তোমার মোবাইল কই আমি কি জানি? ওইটা কি মোবাইল? এই মোবাইলের জন্য আমার টাকা লাগে? নিজের এত চালাক ভাই বোন, আমি যে এই মোবাইলের জন্য ডাকি নাই এটা তুমি ভালো করেই জানো। অফিস থেকে যে তুমি চালাকি করে মোবাইলটা আনছো, ওই মোবাইলটা আইফোনটা, সেটা কই সেটা দাও। ও, আসতে না আসতে মোবাইলের এত খোঁজ করা লাগতেছে কেন? ওই মোবাইলের মধ্যে কি আছে এমন? আরে আজব তো, আমার মোবাইলের মধ্যে কি আছে মানে? আমার পার্সোনাল অনেক কিছু আছে, আমার বিজনেসের অনেক কিছু আছে, আর আমার মোবাইলের মধ্যে কি আছে না আছে সেটার জন্য তোমাকে কৈফিয়ত দিতে হবে? অবশ্যই আমাকে কৈফিয়ত দিতে হবে। ব্যবসার নাম করে মেয়ে পার্টনার রাখছো, আবার সেই মেয়ে পার্টনারের সাথে পরকিয়া করতেছো। তুমি কি মনে করছো আমি কোনো কিছু বুঝি না? কি আজব কথা বলতেছো, মানে একটা মেয়ে বিজনেস পার্টনার হইলেই তার সাথে পরকীয়া হয়ে যাবে? এই চিন্তা বাদ দাও, ঠিক আছে? এই চিন্তা বাদ দিয়ে সুস্থ স্বাভাবিক চিন্তা করো। আর আমার মোবাইল দাও, মোবাইল কোথায় রাখছো দাও। আমারে বলদ ভাইবো না। তুমি অস্বীকার করলে কি হবে? সেই মেয়ে তো স্বীকার ঠিকই করছে। আচ্ছা, ওই মেয়ে তোমার সাথে স্বীকার করছে যে আমার সাথে সে পরকীয়া প্রেম করে, তাই তো? কোনো মেয়েকে নিজের মুখে স্বীকার করবে যে সে তোমার সাথে পরকীয়া করে? আমি খোঁজ নিয়ে বের করছি। তুমি তারপর আমার সাথে উঁচু গলায় কথা বলতেছো এত কিছু করার পর? মানে চোরের মার বড় গলা। আমি তো ভাবছিলাম বাবা মাকে কোনো কিছু জানাবো না, কিন্তু এইভাবে চলতে থাকলে আমি এখন গিয়ে জানাবো সবকিছু। ঠিক আছে, এই মেয়েকে নিয়ে যেহেতু তোমার এত ঝামেলা, বাদ, ব্যবসা থেকে পার্টনার থেকে আমি বাদ দিয়ে দিলাম। এবার খুশি তো? মোবাইল দাও। তোমার বাদ দিতে হবে না, আমি বাদ দিয়ে দিতাম, শুধু তোমার জন্য অপেক্ষা করতেছি। তোমার সাথে মেয়ের যেন কি চুক্তি আছে, ওই চুক্তি কাগজপত্র সবকিছু তুমি 3 দিনের মধ্যে শেষ করবে। এই যে কোনো কথা, আমি 3 দিনের মধ্যে কেমনি করব? টাকার ব্যাপার আছে না, ও তো টাকা দিয়ে পার্টনার হয়েছে, ও টাকা ফেরত দিতে পারে, আমি এই 3 দিনের মধ্যে টাকা কিভাবে ম্যানেজ করব? তুমি কিভাবে ম্যানেজ করবে সেটা তো আমি জানি না, কিন্তু 3 দিনের মধ্যে সবকিছু শেষ করে ওই মেয়েকে ব্যবসা থেকে বের করবে। আরে আমার মোবাইল, এই নাও মোবাইল, এখন আর কোনো লাভ নাই। দোস্ত, আমার না অনেক ভয় লাগতেছে। আমি তো তোকে বলছি আসতে, যে তোর কথা বলে বাসা থেকে বের হয়ে যাব, কিন্তু এখন না আমার একটু বেশি ভয় লাগতেছে। আমিও তো সাহস করে আসছি শুধুমাত্র বান্ধবী দেখে, শুধুমাত্র বন্ধুত্বের খাতিরে আমি আসছি, কিন্তু আমারই তখন ভয় লাগতেছে। আল্লাহ আল্লাহ করতেছি যেন এখান থেকে বেরিয়ে না হওয়া লাগে। ধর ভাইয়ার সাথে যদি আমার দেখা হয়ে যায় বের হওয়ার সময়, আমি তো ভাইকে বলে দিব যে না ভাই আমি কোথাও যাব না, আমি বাসায় থাকবো। তখন কি করব? কেমনটা লাগে? কল দিতেছে, কি বলবো এখন? শোন, তুই ফোনটা কাটিস না, ফোনটা ধরে ভাইয়াকে সুন্দর করে বুঝা বল। এভাবে ফোন কেটে দিলে তো ভাইয়া আরো টেনশন করবে। আরে না, ফোন ধরলে শুধু শুধু এখন একটা ঝামেলা বাড়বে। আর ভাইয়া যদি আমাকে দেখে কারোর সাথে ফোনে কথা বলতেছি, আমাকে একদম মাইরেই ফেলবে। শোন, এটা আমার ছাদে কেউ থাকে না, তুই ছাদে গিয়ে কথা বলে চলে আয়। এটা একটা ভালো আইডিয়া দিছিস, আমি যাই কথা বলে আসি। যা। দোস্ত, কি ভাবি তো দেখে ফেলছে। ভাবি দেখছে তো কি হয়েছে? তুই গাধার মতো কথা বলতেছিস কেন? তোর ভাইয়া আছে তো বাসায়, কিচ্ছু হবে না। আমার অনেক ভয় লাগতেছে। শোন, তুই ভয় পাইস না, এখন ভয় পাইলে কিচ্ছু আর হবে না। তুই রিল্যাক্স থাক, আমরা আস্তে করে পিছনে গেট দিয়ে বের হয়ে যাবো, ঠিক আছে? কেউ দেখতে পারবে না তোকে। না না দোস্ত, তার চেয়ে বরং এক কাজ করি, আজের ভাইকে ফোন করে নিষেধ করি। না না, শোন, তুই মাথা ঠান্ডা রাখ, চোখ নিচে তাকা, আমার সাথে শুধু হাঁটা দিবি। চল সাথে যাই। তোর যা লাগবে না, আমি একলাই চোখ বন্ধ করে হাঁটা দিচ্ছি, ভাবি দেখলে দেখুক। আচ্ছা ঠিক আছে, যা যা যা।
অপু, এই অপু, হুম গুড মর্নিং। কয়টা বাজে? বাট তুই এত সকালে? হ্যাঁ, তোমার ঘুম ভাঙাতে আসলাম। ভালো করছিস। ল্যাপটপটা অফ করে চাটা খাও, খেয়ে ঘুমটা ভাঙো। শুনো, আমার একটা আইডিয়া আছে। শুনো, দক্ষিণের জানালাটা ঠিক এই দিকে থাকবে, আমাদের বেডরুমের সাথে দক্ষিণা বাতাস আসবে, আর এখানে থাকবে তোমার ওয়ার্ক স্টেশন, যেখানে বসে তুমি তোমার সমস্ত কাজগুলো করবা। কালার কম্বিনেশনটা যত সুদিং হবে সবচেয়ে ভালো হবে। আর এখানে বিশাল বড় করে একটা লাইব্রেরি, যেখানে তোমার আমার পছন্দের প্রত্যেকটা বই সাজানো হবে। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের বেডরুমের সাথে বিশাল বড় একটা খোলা জানালা সহ বারান্দা, যেখানে বসে আমরা চা খাবো। অনেক অনেক ফুল গাছ থাকবে, আর চায়ের কাপটা থাকবে ধরো নীল আর গোলাপটা। কেমন আইডিয়াটা বলো তো? আমার এই ছোট্ট স্টোররুমটার ভিতরে তুই তোর এই দক্ষিণা বাতাসের ফ্রেঞ্চ উইন্ডো আর দেয়ালটার বাইরে কিভাবে একটা খোলা আকাশের বারান্দা বানাবি, যদি একটু আইডিয়া দিতি আমাকে। তুই কি মানে ইন্টেরিয়র ডিজাইনিং শুরু করছিস? না, থ্যাংক ইউ। আমরা আমাদের দুজনের যে সংসারটা হবে সেই সংসারে সবকিছুটি কিভাবে সাজানো গোছানো থাকবে, কালার কম্বিনেশন কি হবে, তাই নিয়ে চিন্তা করছি, এবং সেটা নিয়ে আমি প্ল্যান করছি। আই হ্যাভ আ ভেরি গুড নিউজ। গুড নিউজ, বল শুনি। তোমার কিন্তু আর ঘর জামাই থাকতে হচ্ছে না, বাবা রাজি। ভেরি গুড ইমপ্রুভমেন্ট, ভেরি গুড। বাবা আমাদের দুইজনকে 2000 স্কোয়ার ফিটের বিশাল একটা ফ্ল্যাট গিফট করবে, যেখানে বিয়ের পরে আমরা দুইজন একসাথে থাকবো, এবং সেই বাসাতে আমরা কিভাবে কিভাবে সবকিছু সাজাবো গুছাবো ইন্টেরিয়র করবো, সেটাই এখন আমার মেইন প্ল্যানিং। বলো, তুমি খুশি হচ্ছো? তোর অফিস নেই আজকে? আমি কি বললাম আর তুমি অফিসের কথা বলতেছো? অফিসের কথা কোত্থেকে আসলো বলো না, আর কি কি চাও তো? আমাকে এত বোকা মনে করার কারণ কি, আমি আসলে এটা জানতে চাই। তোমাকে বোকা মনে কোথায় করলাম? ঘর জামাই মানে কি? খালার দাবি হচ্ছে আমি বিয়ের পরে তোদের সাথে যেয়ে থাকবো। এখন তোমাদের প্রস্তাব হচ্ছে তোমার বাবা ফ্ল্যাট কিনে দিবে, সেই ফ্ল্যাটে যেয়ে থাকবো। বিষয়টা এভাবে না খাওয়া এইভাবে খাওয়ানো হচ্ছে আমাকে। আমাকে এত বোকা মনে করিস না প্লিজ। তাতে অসুবিধা কোথায়? বাবা তো আমাদের দুইজনকে ফ্ল্যাটটা গিফট দিচ্ছে। তোমার যদি তাতেও কোনো অসুবিধা থাকে, দরকার হয় আমি তোমার নামে ফ্ল্যাটটা লিখে দিব। এখানেই না তোর আর আমার চিন্তা ভাবনার পার্থক্য, ব্যবধানটা এখানেই। তুই আমাকে ভালোবাসিস না? হ্যাঁ, অনেক ভালোবাসি। আমার ভালোবাসা এই জায়গাটা, এই বাসাটা আমার ভালোবাসা, আমার মা আমার ভালোবাসা, আমার বাবা আমার ভালোবাসা, আমার বোন আমার ভালোবাসা, আমার ভাই ভাবি, এই মানুষগুলোকে নিয়ে আমার ভালোবাসা। তুই যদি আমাকে ভালোবাসিস, তুই যদি আমার সাথে থাকতে চাস, তাহলে আমার সাথে আমার এই ভালোবাসার মানুষগুলোর সাথে এই বাসায় থাকতে হবে। আমার তো কোনো অসুবিধা নেই তোমার ভালোবাসার মানুষগুলোর সাথে এই একই ছাদের নিচে থাকতে, কিন্তু আমি বাবাকে কিভাবে ম্যানেজ করব? And how this is my problem? একটা সহজ কথা কেন বুঝতেছিস? মানে তুই এখানে যে ফ্রেঞ্চ উইন্ডোটা চাস, তুই এখানে যে বারান্দাটা চাস, এগুলো সব আমি তোকে দিতে চাই। আমার নিজের উপার্জন থেকে তোকে দিতে চাই। আমি যেদিন দিতে পারবো সেদিন আমি তোকে আমার যোগ্য মনে করবো তুলে। কিন্তু সেটা কবে? তোমার তো চাকরি পেতে পেতেই কয়েক বছর পার হয়ে গেল। এখন তুমি অনলাইনে কাজ করো, আর তুমি আমাকে যে স্বপ্নগুলো দেখাচ্ছ, সেই স্বপ্নগুলো কবে পূরণ হবে? তোমার সাথে আমার বিয়ে কবে হবে? আমি আর কত বছর ওয়েট করব? থ্যাঙ্কস ফর দ্য টি। যাওয়ার সময় দরজা লাগিয়ে দিয়ে যাবে, আর বলবি কেউ যেন আমাকে বিরক্ত না করে। তুমি না জাস্ট প্লিজ প্লিজ।
হ্যালো হ্যাঁ হ্যালো নিশি, কোথায় তুমি? ভাইয়া, আমি বাসায়। তুমি তুমি এখনো বাসায়? কয়টা বাজে দেখছো? তুমি যদি এখনো বাসায় থাকো তাহলে মানে সন্ধ্যার মধ্যে কিভাবে ফিরবে? প্লিজ তাড়াতাড়ি এসো, জলদি। ভাইয়া, আসলে একটা ঝামেলা হয়ে গেছে। আবার কি সমস্যা? আমি রেডি হয়ে বের হইতে নিছি, তখনই দেখি যে মবিন ভাই বাসায় চলে আসছে। কি? মবিন বাসায়? ওর না চট্টগ্রামে থাকার কথা ছিল, বাসায় কি করে? এটা আবার কেমন প্রশ্ন? চট্টগ্রাম থেকে কি ভাইয়া আসতে পারে না? ভাইয়ার বাসা, ভাইয়া তো আসবেই। আপনি এমন ভাবে রিয়েক্ট করছেন, মনে হয় যে মরা মানুষ কবর থেকে উঠে আসছে। আরে এমনই তো হওয়ার মানে? না না, তেমন কিছু না। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি যেভাবে বের হও। ভাইয়া, আমি আজকে আসলে কোনোভাবে আসতে পারবো না। মবিন ভাইয়া নিজে আমাকে দরজা থেকে রুমে পাঠিয়েছে। এখন যদি আমি বের হই আর ভাইয়া দেখে আমি বাসায় নেই, তাহলে আমাকে মেরেই ফেলবে। এই কি শুরু করছো? হ্যাঁ, বারবার এই মেরে ফেলবে মেরে ফেলবে মেরে ফেলবে। শোনো, আগের ঘটনা জানার পরে তো একটা থাপ্পড়ি মেরেছিল, তাই না? মবিনের শাসন ওইটুকুই। তুমি এক কাজ করো, তুমি তাড়াতাড়ি বের হও, তারপরে আমি বাকিটা স্যারকে দিয়ে বুঝিয়ে দেবো, ওকে? ভাইয়া, আমি আসতে পারবো না। আর বাবাকে আমি এগুলো নিয়ে প্রেশার দিতে চাচ্ছি না। বাবা এমনি আপুর ব্যাপারটা নিয়ে অনেক বেশি ভেঙে পড়েছে। তোমার যা খুশি তাই তুমি করো, আমার আর কোনো কিছু করার অধিকার নেই। একই রিকোয়েস্টটা বারবার করা যায় না। নিশি, প্লিজ আরেকবার ভেবে দেখো। আমি ভেবেই বলছি ভাইয়া, আমি আসতে পারবো না, সরি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমারও তো এই টাইমে কখনো ছাদে দেখি নাই? আমি তো প্রায় ছাদে আসি আঙ্কেল, আপনার সাথে কখনো দেখা হয়নি। ও, শহরের মায়া গো, প্রিয় ছাদ। আচ্ছা যাজ্ঞা, তোমার আব্বার শরীরের কি অবস্থা? অনেকদিন খোঁজ খবর নিতে পারি না, এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে আঙ্কেল, আপনি সময় করে বাসায় যান। দেখা করতে যাবো। আচ্ছা, ওই শুনছিলাম ওনার নাকি অপারেশন করতে হইব? জি আঙ্কেল, অপারেশন তো হয়ে গেছে। যেদিন রোগ ধরা পড়লো ডাক্তার বলেছে তার পরের দিনই অপারেশন করাতে হবে। আহারে, অপারেশন হয়ে গেছে? আমি জানলামই না। আসলে কাজের ব্যস্ততায় প্রতিবেশীর খোঁজও ঠিক মতো লইতে পারি না। কোথায় আঙ্কেল খোঁজ খবর নিতে পারেনি, এই যে এখন নিচ্ছেন। আপনি সময় করে বাসায় যান, বাবা আপনাকে দেখলে খুশি হবে। আচ্ছা যাবো। শোনো মা, তোমার বাবা অনেক কষ্ট করে তোমাদেরকে বড় করছে। আমি উপরে একদিন বিস্তারিত বুঝাইয়া বলছিলাম। আমার মনে হয় তোমারে বুঝাই বলতে হবে না, একটু বাবার খেয়াল রাখো। জি আঙ্কেল, দোয়া করেন। আঙ্কেল, আমি একটু যাই, আমার যে কোচিং এর জন্য দেরি হয়ে যাচ্ছে বের। ঠিক আছে, যাও। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তোমার জন্য দোয়া রইল। অপারেশন হয়ে গেল, যাইতে পারলাম না। আমি তো ব্যস্ত থাকে, কি আশেপাশের মানুষজনের যদি একটু খোঁজ খবর না লইতে পারি। বয়স হয়ে গেছে, একদিন আমিও যামুগা, আমারও কেউ আইব না দেখতে। শহরের জীবন অনেক কষ্টের। আর কি কারণে মন খারাপ কও? না আব্বু, আমরা অনেক মিস করতেছি, তাই মনটা খারাপ। কিন্তু দেরিতে হলেই তো এসেছো, এখন মন ভালো হয়ে গেছে। মবিন ভাই একটাবারের জন্য আসলো না কেন? আমি তার শর্টকাটে বড় লোক হইতে পারি নাই, আপনার বুদ্ধিতে শর্টকাটে ফকির নিয়ে গেছি। এই টাকাটার জন্য ভাবির কাছে গেছিলাম লোন চাইতে, মনে হলো ভিক্ষা চাইতে গেছি। এত লজ্জা আমার জীবনে কখনো কোনো কিছুতে হয় নাই।